এই ভোটের মরশুমে যদি হঠাৎ করে পুনর্বিবেচনা করে সময় দান না করে হাইকোর্ট, যদি বলে এক্ষুনি এটা ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যাবে রাজ্যে, ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে লোকসভা ইলেকশনে রাজ্য সরকারের। জাস্ট 2 মাস ভোটটা কেটে গেল, আর ভোটের পরে তো মানুষগুলোর কোনো অস্তিত্ব নাই। এই ধৌত পরিশুদ্ধ সুপ্রিম কোর্টে সিএএ যেটাকে পছন্দ করছেন না, সেটার বিরুদ্ধে একটা মামলা ঠুকে দিতে পারতেন তো। মাননীয়া, কেন আপনি সুপ্রিম কোর্টে জানি বলুন তো? আসলে আপনি মনে মনে সিএটা চান বুঝি? স্যার, সুপ্রিম কোর্ট এসএসসি নিয়ে যে রায় দিয়েছে, এই পুরো রায়টাকে আপনি কি চোখে দেখেন? দেখুন, সুপ্রিম কোর্ট মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো একটা ব্যাপারে চরম সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বিবেচনা করেছে, একটু সময় দিয়েছে মাত্র। এটা কোনো রায় নয়, এটা কিছু বাড়তি 2 মাস সময় দেওয়া। কেন 2 মাস সময় দেওয়ার কথা বলেছে? প্রায় 26,000-এর মতো শিক্ষকদের বেঁচে থাকার প্রশ্ন এটা। তাদের চাকরি মানে তাদের বেঁচে থাকা। 2 ধরনের শিক্ষক রয়েছে। একটা হচ্ছে যাদেরকে কাটমানি শিক্ষক বলা হচ্ছে, ঘুষ নেওয়া দেওয়া শিক্ষক, অবৈধভাবে নিযুক্ত শিক্ষক। আর একটা অংশের শিক্ষক যারা বৈধভাবে নিযুক্ত শিক্ষক, অর্থাৎ কাঁকড় আর চাল মিশে যাওয়া শিক্ষক, মিশে যাওয়া প্যানেল। তো সবাইকে ওইভাবে সরিয়ে দিয়ে এই ভোটের মরশুমে একটা জটিল পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত এতদিন ধরে তো তারা রইল এভাবেই নিতে, সুপ্রিম কোর্ট একটু সময় নিয়েছে মাত্র। এটা কোনো রায় নয়, এটা অন্তর্বর্তীকালীন একটু সময় প্রদান, আর কিচ্ছুটি নয়। জুলাই মাস সামনে, যে শিক্ষকরা ওখানে রয়েছেন, মানে এই 26,000-এর মধ্যে যে শিক্ষকরা, সেখানে আর একটা তো কথা যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? যে যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে তাদের আগের মুচলেখা করা হয়েছে, আগের 7-8 বছরের চাকরি প্লাস এই 2 মাস, এই যে বাড়তি 2 মাস পেয়েছে, যদি অবৈধতা প্রমাণ হবে যার যার ক্ষেত্রে, তাদের বিগত 8 বছর প্লাস 2 মাস এই সমস্ত টাকা, সমস্ত বেতন, সুদ সব ফেরত দিতে হবে। তো বলা হয়েছে বাড়তি 2 মাস সময় নেওয়া হয়েছে যাতে সার্ভিস কমিশন চালের সাথে কাঁকড় যে মিশে আছে একটু মূল্যায়ন করতে পারে। ইতিমধ্যে 5,500 অবৈধ নিয়োগের যে গল্প ছিল সেটা বেড়েছে, 7,000 হয়েছে। আমি তো বলেছি 11,000 ওটা হবে। আমার কাছে বিভিন্ন সূত্রে তাই খবর আছে, ওটা প্রায় 11,000 হবে। তো এটা নিয়ে নেচে গিয়ে হেসে কুদে কোনো লাভ নেই। এতে সুপ্রিম কোর্ট মহান আর উল্টো বললে মহান নয়, এমনও নয়। সুপ্রিম কোর্ট দায়িত্বশীল একটা রায় দিয়েছে। আর যারা আবেদনকারী, মানে রাজ্য সরকারের পক্ষে অজস্র অ্যাডভোকেট ছিল, তার মধ্যে 10 জন অ্যাডভোকেট কথা শোনার টাইম পায়নি, এতজন কথা বলতে গেছে। মানে জনগণের ট্যাক্সের টাকায় পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য সরকার, তৃণমূলের সরকার সুপ্রিম কোর্টে ঘনঘটা বসিয়েছিল অ্যাডভোকেটদের, যাতে করে এই ভোটের মরশুমে যদি হঠাৎ করে পুনর্বিবেচনা করে সময় দান না করে হাইকোর্ট, যদি বলে এক্ষুনি এটা ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে ওই 11,000 হোক আর 8,000 হোক আর 7,000 হোক, অবৈধ শিক্ষক যাদের থেকে 20-25 কোটি টাকা, লাখ টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে, তারা বাগী হয়ে যাবে। তারা ওই সদরঞ্জন গোটা পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, যারা টাকা নিয়েছিল আর কুন্তল শান্তনুদের দিয়েছিল। ঘর ধরে আগুন ধরে যাবে, খুন খারাপি হয়ে যাবে, আত্মহত্যার ঘটনা ঘটে যাবে। আর বৈধ শিক্ষকরাও অনেকে হয়তো ওই ইমরানের মতো চলে যাবে, হার্ট অ্যাটাক করবে তাদের। একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যাবে রাজ্যে, ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে লোকসভা ইলেকশনে রাজ্য সরকারের। ঠিক এমন একটা সময়ে ইন্টারিম কিছুটা স্বস্তি বলতে পারেন। জাস্ট 2 মাস ভোটটা কেটে গেল, আর ভোটের পরে তো মানুষগুলোর কোনো অস্তিত্ব নাই। ভোটই তার শুরু, ভোটই তার মধ্য, ভোটই তার শেষ, এমনটাই তো রায়। ভোটের বাইরে তো এই সাধারণ মানুষগুলোর কোনো অস্তিত্ব নাই। ভোটের পরে কে মরলো, কে বাঁচলো, কে আগুন দিল, কিচ্ছু যায় না।
ভোটের আগেই শুধু চিন্তা, দুশ্চিন্তা। নাহলে ভোটের আগে লোক যায় কেন বাড়ি বাড়ি? আমার তো স্বপ্ন দেখতে ইচ্ছা করে যে এমন কোনো জনপ্রতিনিধি হবে, ধরুন আমি নিজেই হলাম হয়তো জনপ্রতিনিধি, যে সারা বছর ধরে 5টা বছর ধরে পাগলের মতো মানুষের সেবা করবে, আর ভোটের 2 মাস আগে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। সে ভোটে দাঁড়িয়েছে, একটা লোকের কাছে ভোট চাইতে যাবে না, একটি লোকের কাছেও ভোট চাইতে যাবে না। ভোট দাও কেন বলবো? আমি 5 বছরে যে খেটেছি, যে পরিশ্রম করেছি, একজন এমপি এমএলএ দায়িত্ব পালন করেছি, যেভাবে দায়বদ্ধতার সাথে, নিজের একটা কড়াগন্ডা পকেটে না নিয়ে, কড়াগন্ডা কিচ্ছুটি না, যে কথা বলেছিলাম, যে স্বপ্ন দেখিয়েছিলাম, তার বেশি এই জীবনে যত কিছু চেয়েছি, মন বলে তারও বেশি পেয়েছি। মানুষ যেটা ভেবেছিল তার চেয়ে বেশি পেয়ে যাবে মানুষ। এমন জনপ্রতিনিধি কি দেশে জন্মাবে না? তারা এই 2 মাস আগে ভোট চাইবে না। ভোট এসেছে, ভোটে নমিনেশন ফর্ম ফিল আপ করেছে, ভোটে দাঁড়িয়েছে, কিন্তু ক্যান্ডিডেট 2 মাস ঘরে শুয়ে আছে, কারো কাছে যায়নি, কারো কাছে ভোট চাইনি। কারণ তিনি জানেন কাউকে প্রতারিত, প্রবাহিত, আবেগ মথিত করার কোনো প্রয়োজন নাই। আমি এমন কাজ করিয়াছি, আমাকে ভোট দেওয়া ছাড়া গত্যন্তর নাই। এমনটা কি হচ্ছে? হচ্ছে না। যত প্রচার, যত প্রতিশ্রুতি, যত গল্প, যত আনন্দ ফুর্তি, সব ভোটের জন্য। অজস্র ফল্গু ধারার মতো শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি হচ্ছে না। ফলে এই যে গল্প, পরিষ্কার গল্প ভোটের জন্য। ফলে এক্ষুনি যদি এই শিক্ষকরা সমস্যায় থাকতো, মানে সাময়িক রিলিফটা না পেত, তাহলে মাননীয় চরম ভোটের ক্ষতি হতো। কারণ মাননীয় জানে আমাদের কিছু কাজ হয়নি, তাই এই মুহূর্তে যদি এরা যদি অকাজের কাজ করে ফেলে, তাহলে আমাদের যা ছিল সব গেল। তাই উনি বলছেন আমি পরম স্বস্তি পেয়েছি, পরম শান্তি পেয়েছি, চরম তৃপ্তি পেয়েছে, আমি বেঁচে আছি তবু আমার আত্মা শান্তি পেয়েছে। মরে গেলে তো লোকের আত্মা শান্তি হয়, মাননীয় জীবন্ত অবস্থায় তার আত্মা শান্তি পেয়ে গেছে। অর্থাৎ বলছে এই যে বিধান, আমাদের হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, এখানে তো গেরুয়া থাকে, গেরুয়া রঙের কাপড় পরে অভিজিৎরা ঘুরে বেড়ায়, বসাকবাবুরা ঘুরে বেড়ায়, আর সব কারা সব জাস্টিস টাস্টিস, চিনা টিনা আছে, ঘুরে বেড়ায়। আর ওই সব ওই আরও সব আছে, নামগুলো আর বললাম না, মান্থাজি সব ঘুরে বেড়ায়, তো গেরুয়া। অর্থাৎ হাইকোর্টটা এখন গেরুয়া। সুপ্রিম কোর্টটা খুব ভালো, কারণ খুব দায়িত্বশীল। সুপ্রিম কোর্ট থেকে রায় বেরিয়েছিল, রাম মন্দিরের রায়, মনে পড়ে তো? রাম মন্দিরের রায় বললো ওটা মন্দির হবে, সুপ্রিম কোর্টই বলেছিল। কিন্তু না, আমি বলি গুরুত্বপূর্ণ কথা বলছি, আমি পরে যাচ্ছি। রাম মন্দিরে ওখানেই হবে, ওই রাম মন্দির বানেগা। কোন বলে, কে বলেছিল ওটা? সুপ্রিম কোর্ট বলেছিল। মাননীয় সুপ্রিম কোর্ট ভুল বলতে পারে না। আপনিও বলুন রাম মন্দির হয়েছে, ঠিক হয়েছে, এটা মুসলিম এলাকায় গিয়ে বলুন। সুপ্রিম কোর্টের এই রায়টা, সুপ্রিম কোর্টের রাম মন্দির করার রায়টা একেবারে সঠিক ছিল, এটা বুক ঠুকে আপনি মুসলিম এলাকায় গিয়ে বলুন, দেখি কত ক্ষমতা আছে। তখন বলছেন সুপ্রিম কোর্টের রায়টা কেমন যেন হলো, এখন খুব ভালো লাগছে। তা সুপ্রিম কোর্ট সঠিক রায় দেয় তো, তাহলে সুপ্রিম কোর্ট গেরুয়া নয়, তাহলে সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকারের প্রভাব নেই, তাহলে সুপ্রিম কোর্ট পবিত্র, ধৌত, পরিশুদ্ধ। তো এই ধৌত পরিশুদ্ধ সুপ্রিম কোর্টে সিএএ যেটাকে পছন্দ করছেন না, সেটার বিরুদ্ধে একটা মামলা ঠুকে দিতে পারতেন তো, মাননীয় একটা মামলা ঠুকে দিতে পারতেন না? তাহলে সিএটা বন্ধ হয়ে যেত। কেন আপনি সুপ্রিম কোর্টে জানি বলুন তো? আসলে আপনি মনে মনে সিএটা চান বুঝি? চান মনে মনে কি সিএ এটা আপনি চান? আগে বলুন। আপনার ভাইপো তো বলে দিয়েছে পরিষ্কার, এই তো দেখছি খবরের কাছে। ভাইপো কি বলছেন? ভাইপো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর কথা বলেছেন তিনি। কিন্তু তিনি পরিষ্কার বলেছেন, যদি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এসে পশ্চিমবঙ্গে নোটিফিকেশন করে ঘোষণা করেন, পশ্চিমবঙ্গে এসে ঘোষণা করেন নিঃশর্ত নাগরিকত্ব দেবেন, এনআরসি হবে না, তাহলে তৃণমূলের কেউ সমর্থন করুক আর না করুক, আমি সিএকে সমর্থন করব। অবাক করো না? অভিষেক বাবু বলছেন যদি নিঃশর্তই তো সিএ ফর্ম ফিল আপ করলে যারা যারা করবে তো এটা কিন্তু প্রত্যেকে তারা সিএ সুযোগ পাবে, সার্টিফিকেট পাবে। কিছু বিধি আছে, কিছু পরিকল্পনা আছে। আরে হিন্দু ভোটের জন্য বিজেপি এটা অন্তত করবে, প্রত্যেক লোক যারা আবেদন করবে তারা সিএএ পাবে। যদি সিএএ ওই হিন্দু মতুয়ারা, ওপার বাংলা থেকে আসা 5টি সংখ্যালঘু সম্প্রদায়ের লোক নিঃশর্তভাবে ফর্ম ফিল আপ করে যদি সিএ সুযোগ পেয়ে যায়, তাহলে সিএ ক্ষতিকর নয় তো? আপনি বলছেন তাহলে মুসলমানদের ভয় দেখাচ্ছিলেন না দিন ধরে?
সিএর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। এক কথা, সিএর সাথে ভারতীয় কোনো নাগরিকের সাথে কোনো সম্পর্ক নেই। ভারতের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন নির্বিশেষে সিএর সাথে ভারতের কোনো নাগরিকের সাথে কোনো সম্পর্ক নেই। এটা সত্য, পরমতম সত্য, চরমতম সত্য। সিএ কাউকে বিতাড়িত করার জন্য নয়, সিএ তিনটি দেশ থেকে আগত সংখ্যালঘুদের ভারতীয়করণ করার জন্য। তো কোনো সংখ্যালঘুদের ভারতীয়করণ করলে মুসলমানদের সমস্যা কোথায়? ও দেশে ওরা সংখ্যালঘু, অত্যাচারিত, হয়তো কেউ দাবি করবে তারা অত্যাচারিত, আর এদেশে আপনারা সংখ্যালঘু। তো দুটি সংখ্যালঘু যদি একেবারে বুকে জড়িয়ে ধরে, ওরে তোরা আমাদের মুসলিম প্রধান রাষ্ট্রে অত্যাচারিত হয়েছিস, আয় তোদের বুকে জড়িয়ে ধরি, আমরা হিন্দু প্রধান রাষ্ট্রে আছি, আমরা সংখ্যালঘু এখানে, তোর ওখানকার সংখ্যালঘু, আমরা এখানকার সংখ্যালঘু, আয় বুকে মিলি। এমনটাই তো কাঙ্ক্ষিত ছিল। এমন পরামর্শই তো দিতে পারতেন আপনি যে সিএ ফর্ম ফিল আপ করে যে সকল হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পারসিরা এই বাংলা তথা ভারতবর্ষে আসবে, এই বাংলা তথা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা, খ্রিস্টানরা তাদের বুকে জড়িয়ে ধরবে, এটাই তো হওয়ার কথা ছিল। তাহলে ভয় দেখালেন কেন? 2019-এ, 2021-এ ভয় দেখালেন? উত্তর দিন। কেন তাদেরকে ভয় পাইয়ে দিয়ে মালদা, মুর্শিদাবাদে এতগুলো ট্রেন জ্বালিয়ে দিতে উদ্বুদ্ধ করলেন? 50 কোটি টাকারও বেশি কেন্দ্রীয় রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস করালেন? কেন সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশ তৈরি করলেন? কেন মানুষ আহত হলো, ক্ষতিগ্রস্ত হলো? কেন এত আগুন জ্বলল? কেন এত ভাঙচুর হলো? হ্যাঁ, রাজ্যের মুসলমান সম্প্রদায় এই 2000 ইলেকশনের আগে আমাদের মতো শয়তানদের জন্য আমরা তো চোখ খুলে দিয়েছি, আমরা কেউ কেউ না চোখটা খুলে দিয়েছি। আরে কতদিন ঘুমাবে এরা, কতদিন এরা দিবা স্বপ্ন দেখবে মিথ্যে যে গোলক ধাঁধায় এরা আবর্তিত হবে। তাই এরা কিন্তু আর ভয় পাচ্ছে না। মাননীয় বুঝেছেন, মালদা, মুর্শিদাবাদে যাচ্ছি, সিএর আতঙ্কের কথা বলছি, কিন্তু ভয় পাচ্ছি না। আরে ভয় পাচ্ছে না, তাই মতুয়াদের ধরেছিলেন। মতুয়াদের কি বলেছিলেন? মতুয়াদের বলেছিলেন, ওপার বাংলা থেকে আসা হিন্দু, বৌদ্ধ, জৈনদের বলেছিলেন, যদি তোমরা ফর্ম ফিল আপ করে তোমাদের ফর্ম বাতিল হয়, তোমরা আধার ভোটার পেয়েছি, আমাদের তো জাকির আছে, আমাদের তো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জাকির আছে, সে তো করে দেবে, আধার ভোটার করে দেয়। এখানে তো আধার ভোটার জাল হয়, কত কত হাজার দেখবেন আপনি আধার ভোটার জাল, কত হাজার দেখবেন আধার কার্ড জাল, ভোটার কার্ড জাল, তাহলে কিন্তু জাল হয়। তো জাল করে যাদেরকে আপনারা নাগরিক করতে চেয়েছেন, বলছেন ওদের তো রেশন কার্ড আছে, ওদের তো আধার কার্ড আছে, ওদের তো ভোটার কার্ড আছে, হ্যাঁ ওদের অনেকের এই 3টি আছে, কিন্তু 3টি জাল। ওরা তো জানে আমাদেরটা জাল। ওরা যদি স্বস্তির সাথে নাগরিকত্ব পেয়ে, মর্যাদার সাথে ভারতবর্ষের সার্টিফিকেট পেয়ে ভারতীয় হয়ে যায়, আপনার আপত্তিটা কোথায়? একজন বাদ গেলে, সিএ ফর্ম ফিল আপ করার পরে যদি একজন বাদ যায়, সমস্ত সত্য মানার পরেও, নিয়মকানুন মানার পরেও, আপনি তার হয়ে লড়াই করুন না, তার হয়ে আওয়াজ তুলুন না, মানবিক আওয়াজ তুলুন, অসুবিধা কিছু নেই। আর আমি নিশ্চিত করে বলতে পারি, যারা প্রকৃত অর্থে এখানে এসেছে, যারা প্রকৃত অর্থে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এখানে এসেছে এবং তারা সুস্থ শান্তিপূর্ণভাবে, বৈধভাবে, সুস্থ শান্তিপূর্ণভাবে, অবৈধতা আশ্রয় না নিয়ে, কোনো পাপাচার না করে এই ভারতবর্ষে বাস করছে, তাদের একজনও সিএ এর আবেদন করে বঞ্চিত হবে না, একজনও হবে না। কিন্তু ভয় দেখাচ্ছিল। এখন অভিষেক বাবু বলছেন, যদি কোনো শর্ত না থাকে আমাদের সিএতে কোনো আপত্তি নেই, দল যদি না চায়, আমি চাইছি, তারপর অভিষেক বাবু একটা আলাদা মানুষ, আর তৃণমূল পার্টি একটা আলাদা মানুষ। তৃণমূল পার্টির আলাদা আদর্শ, আর অভিষেক বাবুর আদর্শ আলাদা। তাহলে তৃণমূল পার্টিটা কি মাননীয়, আর অভিষেক বাবু কি একটা অন্য পার্টি করছেন? নাকি কোনো ডিসিপ্লিন নেই, নাকি যা ইচ্ছে তাই বলা যায় ওই পার্টিতে? আপনি খুব ঠান্ডা মাথায় বুঝুন। আর দিদি তার যে রাজনৈতিক যে ইস্তাহার, তাতে পরিষ্কার বলেছে, তৃণমূলের ইস্তাহার, তাতে বলা হচ্ছে তাদের ইস্তাহারে, নির্বাচনী ইস্তাহারে তাদের শপথ যে তারা কি করতে দেবে না, তারা সিএ বাতিল করবে, তারা এনআরসি বন্ধ করবে, অভিন্ন দেওয়ানি বিধিকে দেশ জুড়ে বাতিল করবে। পশ্চিমবঙ্গের একটা রাজনৈতিক একটা আঞ্চলিক দল গোটা দেশে নাকি দেওয়ানি বন্ধ করে দেবে।
উদ্ধত্ত, এনআরসি বন্ধ করে দেবে। তো এখানে তো অনেকগুলো ডিটেনশন ক্যাম্প তৈরি ছিল পশ্চিমবঙ্গে, ওটা কেন করা হয়েছিল দিদি? আপনি তো অবৈধ অনুপ্রবেশকারীদের বিচারিত করতে বারে বারে পার্লামেন্ট এবং বিধানসভা তুলেছিলেন। মাননীয়া, আপনাকে বলছি, কেন অবৈধ লোকরা থাকবে কেন ভারতবর্ষে? ভারতবর্ষে যারা ভারতীয় নয়, এটা কি সরাইখানা? এটা কি মনে করছেন? লক্ষ্মীর ভান্ডারের টাকা মনে করছেন নাকি এটাকে? তাদের বিতাড়িত করা হবে, কেন করা হবে না? হ্যাঁ, কোনো ভারতীয় যেন ওই চালের মধ্যে কাঁকরের মতো আপনি যেটা শিক্ষা ব্যবস্থা করে রেখেছেন তেমন ক্ষতিগ্রস্ত না হয়, চালগুলো কাঁকরের সাথে মিশে ক্ষতিগ্রস্ত না হয়, এটা দেখতে হবে। এটা ঠিক কথা। ফলে আপনি নির্বাচনী ইশতেহারে বলছেন সিএএ বাতিল, আর আপনার ভাইপো বলছেন কোনো শর্ত না থাকলে সিএকে আমি স্বাগত জানাই। কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা আপনাদের পার্টি স্ট্যান্ড, কোনটা আপনাদের পার্টি স্ট্যান্ড নয়, এটাকে ক্লিয়ার করুন। আসলে আপনি ক্লিয়ার করবেন না, আপনার দরকার ভয় দেখানো, আতঙ্ক দেখানো, দেখে কখনো মুসলমান ভোটকে কাজ করা, কখনো মতুয়া ভোটকে কাজ করা। ময়ের প্রতি কি টান, ময়ে ম করছে, ময়ে মমতা, ময়ে মুসলমান, ময়ে মতুয়া, ট্রিপল অ্যান্টিজেন। ধন্যবাদ।